আচ্ছা, একবার ভাবুন তো, হাজার হাজার বা লাখ টাকা খরচ করে অনেক শখ করে একটা কোরবানির পশু কেনা হলো, কিন্তু হাটের পর রাতেই যদি সেটা হঠাৎ অসুস্থ হয়ে পড়ে, কিংবা ধরুন পরে জানতে পারলেন পশুটা আসলে কোরবানির যোগ্যই না, তখন কেমন একটা পরিস্থিতি তৈরি হবে, তাই না? সত্যি বলতে প্রতি বছরই কিন্তু এমন অসংখ্য ঘটনা ঘটছে, আর এর মূল কারণ হল সঠিক তথ্যের অভাব। আমাদের আজকের এই আলোচনায় কোরবানির পশু নির্বাচনের একদম শুরু থেকে শেষ পর্যন্ত পুরো ব্যাপারটা নিয়ে আমরা কথা বলবো। বৈজ্ঞানিক এবং শরীয়ত সম্মত দুই দিক থেকে বিষয়টা বিশ্লেষণ করা হবে। তো চলুন আর কথা না বাড়িয়ে সরাসরি মূল বিষয়ে ঢোকা যাক। আজকের এই পুরো আলোচনাটাকে আমরা খুব সহজভাবে 5টা ধাপে ভাগ করে নিয়েছি। 1 নম্বর, ইসলামিক নিয়ম ও শর্তাবলী। 2, দাঁত দেখে বয়স যাচাই। 3, অসুস্থ বা স্টেরয়েড দেয়া পশু চেনা। 4 নম্বর ধাপে থাকছে দালাল ও হাটের ফাঁদ থেকে রক্ষা পাওয়ার উপায়। আর সবশেষে 5 নম্বর হল প্রকৃত আধ্যাত্মিক উদ্দেশ্য। চলুন একে একে প্রতিটি ধাপ ক্লিয়ার করে নেওয়া যাক। তো শুরুতেই পর্ব 1, ইসলামিক নিয়ম ও শর্তাবলী। হাটে ঢোকার আগে একদম প্রথম যে বিষয়টা আমাদের নিশ্চিত করতে হবে সেটা হলো কোরবানির মৌলিক ধর্মীয় নিয়মগুলো। কারণ সত্যি কথা বলতে কি, এই বেসিক শর্তগুলো যদি ঠিকমতো পূরণ না হয় তাহলে কিন্তু পুরো কোরবানিটাই অবৈধ হয়ে যাবে। এখানকার সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্টটা হলো পশুর বয়স। বয়সের ক্ষেত্রে কোনো ছাড় দেওয়ার সুযোগ নেই। যেমন ধরুন, উটের ক্ষেত্রে ন্যূনতম বয়স হতে হবে 5 বছর, গরু বা মহিষের জন্য কমপক্ষে 2 বছর, আর ছাগল, ভেড়া বা দুম্বার ক্ষেত্রে সেটা হতে হবে অন্তত 1 বছর। তবে হ্যাঁ, এখানে দারুণ একটা ব্যতিক্রমও আছে। যদি কোনো 6 মাস বয়সী ভেড়া বা দুম্বা দেখতে এতটাই হৃষ্টপুষ্ট হয়, দেখতে একেবারে 1 বছরের মতো মনে হয়, তাহলে সেটা দিয়েও কিন্তু কোরবানি দেওয়া যাবে। এটা পুরোপুরি বৈধ। আর এই যে 7 সংখ্যাটা আমরা দেখছি, এটা আমাদের কোরবানির ভাগের কথা মনে করিয়ে দেয়। ছাগল, ভেড়া বা দুম্বার মতো ছোট পশুগুলো কিন্তু শুধু একজনের তরফ থেকেই কোরবানি দেওয়া যায়, কিন্তু গরু, মহিষ বা উটের মতো বড় পশুতে আমরা সর্বোচ্চ 7টি ভাগ বা অংশীদারিত্ব রাখতে পারি। এবার আসছি পর্ব 2, দাঁত দেখে বয়স যাচাই। এটা কিন্তু চরম একটা প্র্যাকটিক্যাল ধাপ। হাটে গেলে দেখবেন বিক্রেতারা প্রায়ই পশুর বয়স বাড়িয়ে বা কমিয়ে বলে, তাই নিজের চোখে বয়স যাচাই করার এই টেকনিকটা জানা থাকা একেবারে মাস্ট। নিজের হাতে পশুর বয়স যাচাই করার কাজটা কিন্তু রকেট সায়েন্স না, বেশ সহজ। প্রথমেই পশুর নিচের চোয়ালটা খুলতে হবে, কারণ গরুর উপরের পাটিতে কিন্তু কোনো দাঁত থাকে না, সেখানে শুধু শক্ত মাংসের একটা প্যাড থাকে। এরপর আমাদের চোখ রাখতে হবে নিচের পাটির স্থায়ী দাঁতগুলোর দিকে। ওহো, আরেকটা ব্যাপার, হাটে এখন নতুন এবং রীতিমতো ভয়ঙ্কর একটা স্ক্যাম চলছে। আঠা দিয়ে লাগানো নকল সিলিকন দাঁত। লিটারালি মানুষ পশুর মুখে সিলিকন দাঁত লাগিয়ে দিচ্ছে। তাই দাঁতগুলো আসলে ন্যাচারাল কিনা সেটা খুব ভালোভাবে নেড়ে চেড়ে পরীক্ষা করে নেওয়া উচিত। বয়স বের করার ফর্মুলাটা একেবারেই সিম্পল। পশুর দুধের দাঁতগুলো সাধারণত সাইজে ছোট আর সমান হয়, কিন্তু যখনই দেখবেন নিচের পাটির ঠিক মাঝখানে দুটো বড় আর স্থায়ী দাঁত উঠেছে, তার কনফার্ম যে পশুর বয়স অন্তত 2 বছর হয়েছে। গরুর কোরবানির জন্য এই দুটো স্থায়ী দাঁত থাকাটা হলো একেবারে বেসিক এবং আবশ্যিক শর্ত। আর যদি দেখেন দাঁতের সংখ্যা 4 বা তার বেশি, তাহলে বুঝতে হবে পশুর বয়স 3 বা তার চেয়েও বেশি। আচ্ছা, এবার যাই পর্ব 3, অসুস্থ বা স্টেরয়েড দেওয়া পশু চেনা। বয়সের দিকটা তো আমরা নিশ্চিত হলাম। এর পরের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল পশুর স্বাস্থ্য পরীক্ষা। প্রাকৃতিকভাবে সুস্থ একটা পশুর সাথে স্টেরয়েড বা হরমোন ইনজেকশন দিয়ে ফুলিয়ে তোলা পশুর পার্থক্য ধরতে পারাটাই হল হাটের সবচেয়ে বড় গেম চেঞ্জার। সুস্থ আর অসুস্থ পশুর ফিজিক্যাল কন্ডিশনগুলো যদি আমরা পাশাপাশি রাখি, তাহলে তফাৎটা একেবারে দিনের আলোর মতো পরিষ্কার হয়ে যাবে। একটা সুস্থ গরু সবসময় চঞ্চল থাকবে, লেজ নেড়ে মাছি তাড়াবে, তার নাকটা ভেজা বা শিশিরবিন্দুর মতো থাকবে, আর মাংস হবে বেশ শক্ত। অন্যদিকে স্টেরয়েড দেওয়া গরুগুলো দেখবেন এক জায়গায় চুপচাপ ঝিম মেরে দাঁড়িয়ে আছে। ওদের নাক থাকবে একদম খটখটে শুকনো, পেটটা অস্বাভাবিকভাবে ফোলা থাকবে, অনেকটা বেলুনের মতো, আর শরীরটা ধরলে চটচটে বা তুলতুলে নরম মনে হবে। এই কৃত্রিম ফোলা ভাব ধরার সবচেয়ে জাদুকরী উপায় হল থাম্ব প্রেস টেস্ট,
মানে আঙুল দিয়ে চাপ দেওয়ার পরীক্ষা। সুস্থ গরুর মাংসে বুড়ো আঙুল দিয়ে চাপ দিলে দেখবেন সেটা স্প্রিংয়ের মতো সাথে সাথে আবার আগের অবস্থায় ফিরে আসছে, কারণ ওর মাংস শক্ত আর স্থিতিস্থাপক। কিন্তু স্টেরয়েড দিয়ে মোটা করা গরুর শরীরে তো অতিরিক্ত পানি জমে থাকে, তাই না? ফলে চাপ দিলে সেখানে গর্ত হয়ে যায়, আর ওই গর্তটা আগের অবস্থায় ফিরতে বেশ খানিকটা সময় নেয়। এটা দেখলে বুঝবেন এটা একটা বিশাল রেড ফ্ল্যাগ। শুধু শারীরিক সুস্থতাই না, শরীয়তের দিক থেকেও কিছু বড় ত্রুটি থেকে পশুকে মুক্ত হতে হবে। যেমন ধরুন, কোনো এক চোখে একেবারেই না দেখা, পা ভাঙা থাকার কারণে বা খোঁড়ানোর ফলে জবাইয়ের জায়গা পর্যন্ত হেঁটে যেতে না পারা, বা দুর্বলতা এমন পর্যায়ে যাওয়া যে পশুটা দাঁড়াতেই পারছে না। এছাড়া ওলানে যদি বড় ধরনের কোনো ইনফেকশন থাকে, তাহলেও সেটা অযোগ্য বলে বিবেচিত হবে। তবে হ্যাঁ, কানের সামান্য অংশ কাটা থাকা বা ছোটখাটো সাধারণ আঘাত, এগুলো মাইনর ত্রুটি, এগুলো শরীয়তে মার্জনীয়। পর্ব ৪, দালাল ও হাটের ফাঁদ থেকে রক্ষা। তো পশুর ফিজিক্যাল পরীক্ষা নিরীক্ষা তো শেষ হলো, কিন্তু এরপরে ক্রেতাদের মুখোমুখি হতে হয় আরেকটা বড় ঝামেলার। আর সেটা হলো হাটের আর্থিক ফাঁদ আর দালালদের দৌরাত্ম্য। ভাই, আপনাকে সবচেয়ে ভালো দামেই দিচ্ছি, অন্য কোথাও আর দেখারই দরকার নেই। এই ডায়লগটা হাটে শোনেননি এমন মানুষ মনে হয় খুঁজে পাওয়া যাবে না। এটা হলো দালালদের একদম ক্লাসিক একটা ট্রিক। এরা মূলত টার্গেট করে অনভিজ্ঞ ক্রেতাদের, মিষ্টি কথায় ভুলিয়ে মূল বিক্রেতা বা খামারি কাছ থেকে ক্রেতাকে দূরে সরিয়ে নেয়। আর এদের একটাই উদ্দেশ্য থাকে, কৃত্রিমভাবে পশুর দামটা বাড়িয়ে দিয়ে মাঝখান থেকে নিজেদের পকেটে মোটা অঙ্কের একটা কমিশন ঢুকিয়ে নেওয়া। হাটের এই গোলক ধাঁধা থেকে বাঁচতে কিছু সলিড ট্রিক্স আমাদের মাথায় রাখতে হবে। প্রথমত, দালাল স্কিপ করে সরাসরি দড়ি ধরে থাকা মূল মালিক বা খামারির সাথে কথা বলতে হবে। হাটে গিয়েই প্রথম পশু দেখে দাম বলে ফেলাটা চরম বোকামি। অন্তত ৪-৫টা পশু যাচাই করে আগে বাজারের আসল পালসটা বুঝতে হবে। আরেকটা বড় ভুল অনেকেই করেন, হাসিল বা হাটের ট্যাক্সের কথা একদম ভুলে যান। পশুর বাজেটের বাইরে এই হাসিলের জন্য আলাদা টাকা পকেটে রাখাটা কিন্তু মাস্ট। আর সবচেয়ে ইম্পর্টেন্ট কথা, কেনাকাটা সব সময় দিনের আলোতে করার চেষ্টা করবেন, কারণ রাতের বেলা ওই হাটের লাল নীল কৃত্রিম আলোতে পশুর আসল রং বা ছোটখাটো রোগবালায় অনেক সময় চোখে পড়ে না। আমরা চলে এসেছি একদম শেষ পর্বে, পর্ব ৫, প্রকৃত আধ্যাত্মিক উদ্দেশ্য। হাটেরই এত সব দরকষাকষি, হাসিল আর ফিজিক্যাল পরীক্ষার ডামাদোলে কোরবানির আসল উদ্দেশ্যটা যেন আমাদের মাথা থেকে হারিয়ে না যায়। আলোচনার এই পর্যায়ে এসে হাটের ওই কোলাহল থেকে আমাদের একটু নিজেদের ভেতরের আত্মিক জায়গাটাতে ফিরে যেতে হবে। শায়েক আহমদুল্লাহর একটা দারুণ কথা আছে এখানে। তিনি বলেছেন, নিয়ত কি গোশত খাওয়া, সামাজিক মর্যাদা রক্ষা করা, নাকি আল্লাহর সন্তুষ্টি? সেটা হলো কোরবানি অর্থবহ হওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। এই উক্তিটা কিন্তু আমাদের খুব গভীর একটা সত্যের সামনে দাঁড় করিয়ে দেয়। আমাদের কোরবানের পশুটা সাইজে কতটা বড় বা কত লাখ টাকা দিয়ে কেনা হলো, তার চেয়ে অনেক অনেক গুণ বেশি ম্যাটার করে এর পেছনের নিয়ত বা উদ্দেশ্যটা। এই যে এত বিশাল একটা আয়োজন, এটা কি শুধুই ফ্রিজ ভর্তি করে গোশত রাখার জন্য, নাকি সমাজে অমক সাহেব এত টাকার গরু কিনেছেন সেই স্ট্যাটাস দেখানোর জন্য, নাকি এর একমাত্র উদ্দেশ্য শুধু এবং শুধুই স্রষ্টার সন্তুষ্টি? তাই দিন শেষে প্রশ্ন কিন্তু একটাই, আমাদের ফোকাস কি শুধু দামি কেনাকাটার শো অফ করা, নাকি ভক্তির আন্তরিকতা? এই প্রশ্নটা আমাদের সবার জন্য একটা বড় চিন্তার খোরাক। নিখুঁত পশু নির্বাচন করা, হাটের ফাঁদ এড়িয়ে চলা, এ যে এত এত সতর্কতা আমরা মেনটেন করি, এর পুরো সার্থকতা নির্ভর করছে কেবল ওই আন্তরিকতার ওপর। একটা সুস্থ ও সঠিক পশু নির্বাচনের নলেজ থাকাটা আমাদের দায়িত্ব ঠিকই, কিন্তু সেই কাজের আসল পবিত্রতা লুকিয়ে থাকে আমাদের মনের ভেতরে। এই আলোচনাটি আমাদের সবাইকে হাটের সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করবে, এই প্রত্যাশা নিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।